সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত মাতাল হাওয়া উপন্যাসটির ৭০ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। দুপুরে খাওয়ার পর হাজি সাহেব রাশেদাকে ডেকে পাঠালেন। রাশেদা কঠিন মুখ করে তার সামনে বসলেন। তার চোখ লাল, নাকের পাতা ফুলে ফুলে উঠছে। তিনি কান্না থামানোর চেষ্টা করছেন। হাজি সাহেব বললেন, জোর করে আমি তোমার মেয়ের সঙ্গে হাসানের বিয়ে দিয়েছি। আমি শর্মিন্দা। এটা একটা বড় ভুল হয়েছে, তবে সব ভুলের সংশোধন আছে। রাশেদা বললেন, এই ভুলের সংশোধন নাই। হাজি সাহেব বললেন, তুমি ঠিক বলো নাই, এই ভুলেরও সংশোধন আছে। কি সংশোধন? বিবাহ বাতিলের ব্যবস্থা করলেই সংশোধন হয়, তালাকের ব্যবস্থা করা যায়। রাশেদা তীক্ষ্ণ গলায় বললেন, তালাক? আপনি নতুন কি খেলা খেলতে চান আমি বুঝতে পারলাম না। খেলা ভাবলে খেলা। আমি অনেক চিন্তা ভাবনা করে যা পেয়েছি তা হলো, এই বিবাহ সুখের হবে না, কাজেই তালাকই ভালো। চিন্তা ভাবনা আগে করতে পারতেন। তা পারতাম, এইখানে আমি ভুল করেছি। আরও বড় ভুল যেন না হয় তার জন্যেই তালাকের ব্যবস্থা। তুমি এখন মেয়ের কাছে যাও, মেয়েকে বলো তালাক দিতে। আমি আমার ছেলেরে চিনি, সে তালাকে রাজি হবে না। আমার মেয়ে রাজি হবে? তোমার মেয়েও সহজে রাজি হবে না। আমি অনুসন্ধানে পেয়েছি তোমার মেয়ে হাসানকে পছন্দ করে। যাই হোক, তোমার দায়িত্ব মেয়ের হাতে পায়ে ধরে মেয়েকে রাজি করানো। রাশেদা বললেন, তালাকের পিছনে অন্য কি ঘটনা আছে সেটা বলেন। অন্য কোনো ঘটনা নাই, তবে দুপুরে কিছুক্ষণের জন্যে ঘুমায় পড়েছিলাম, তখন একটা খোয়াব দেখি। সেটাও একটা কারণ হতে পারে। কি খোয়াব দেখেছি শুনতে চাও? শুনতে চাই না, আমার কাছে খোয়াবের কোনো দাম নাই। আচানক কথা বললা। অনেক বড় বড় ঘটনার বিষয়ে খোয়াবের মাধ্যমে ইশারা আসে। মানুষকে সাবধান করার জন্যে আল্লাহ পাক খোয়াবের ব্যবস্থা করেন। কি খোয়াব দেখেছেন? দেখলাম হাসান আর তোমার মেয়ে ছাদে হাঁটতেছে। তোমার মেয়ে আনন্দে আছে। হঠাৎ হাসান তাকে ধাক্কা দিল, তোমার মেয়ে ছাদ থেকে পড়ে গেল। খোয়াব এই পর্যন্তই। আপনার ছেলে একটা খুন করেছে, আপনার মাথায় আছে খুনের বিষয়, এই কারণে খোয়াবে আরেকটা খুন দেখেছেন। তোমার জ্ঞান বেশি হয়েছে বিধায় জ্ঞানের কথা বলা শুরু করেছ। আমার জ্ঞান অল্প, যে কারণে আমি খোয়াবকে দেখি আল্লাহ পাকের ইশারা হিসাবে। কথা বলে তুমি অনেক সময় নষ্ট করেছ। এখন যাও, মেয়েকে রাজি করাও। যা হওয়ার হয়েছে, তালাকের প্রয়োজন নাই। রেশমার কপালে যা আছে তাই ঘটবে। হাজি সাহেব বিরক্ত মুখে বললেন, তোমাকে যা করতে বলেছি করো। পানসি প্রস্তুত আছে। তালাকের পরেই তুমি মেয়ে নিয়ে চলে যাবে। কাবিনের টাকা তোমার মেয়ের থাকবে, গয়না যা দিয়েছি তাও থাকবে। গয়নার মধ্যে হাসানের মায়ের একটা চন্দ্রহার আছে, শুধু সেটা ফেরত দিবা। আরেকবার যখন হাসানের বিবাহ হবে তখন এই হারের প্রয়োজন হবে। এটা মায়ের একটা স্মৃতি। সন্ধ্যাবেলা রাশেদা মেয়েকে নিয়ে নৌকায় উঠলেন। তালাক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রণবও ভিন্ন নৌকায় সন্ধ্যাবেলায় দুটা প্রকাণ্ড চিতল মাছ নিয়ে রওনা হলেন। তার সঙ্গে হাজি সাহেবের চিঠি। চিঠিতে লেখা, জনাব হাবিব খান সাহেব, আসসালামু আলাইকুম। পর সমাচার, আপনার পত্র পাইয়া
অতি সন্তোষ লাভ করিয়াছি। আপনার প্রস্তাব আমার পুত্রের প্রতি বিরাট দোয়াস্বরূপ। আপনার কন্যাকে পুত্রবধূ হিসেবে পাওয়াও আমার জন্যে মহা সৌভাগ্যের ব্যাপার। বাকি আল্লাহ পাকের ইচ্ছা। সামান্য ঝামেলা অবশ্য আছে। এই ঝামেলার বিষয়টা আপনি প্রণববাবুর নিকট জানিবেন। আমি প্রস্তুত আছি, আমার পুত্র প্রস্তুত আছে। ইতি হাজী রহমত রাজা চৌধুরী। প্রণবের সঙ্গে আরেকটি চিঠি আছে। চিঠিটা নাদিয়ার জন্যে। পত্রলেখকের নাম হাসান রাজা চৌধুরী। হাসান লিখেছে, নাদিয়া, আপনি কেমন আছেন? আপনি বলেছিলেন আমাদের কৈতর বাড়ি দেখতে আসবেন। প্রণববাবুকে হঠাৎ দেখে মনে হলো আপনিও এসেছেন। আমি আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, নাদিয়া কোথায়? আমি ভেবেছিলাম আপনি প্রণববাবুকে নিয়ে আমার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। আজ দুপুরে আমার বিয়ে হয়েছে। সন্ধ্যাবেলা বিয়ে ভেঙে গেছে। যার সঙ্গে বিয়ে হয়েছিল তার নাম রেশমা। মেয়েটা বালিকা স্বভাবের। এই ধরনের মেয়েরা বৃদ্ধা হওয়ার পরেও তাদের বালিকা স্বভাব থেকে যায়। আপনাকে এই চিঠিটা লেখার উদ্দেশ্য একটা আশ্চর্য ঘটনা জানানো। ঘটনা ঠিক না, অভিজ্ঞতা। বিয়ে এবং বিয়ে ভাঙার অভিজ্ঞতা। রেশমা, যে মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছিল তার নাম। রেশমা এবং তার মা বিয়েতে রাজি ছিল না। তাদের রাজি না হওয়ার কঠিন কারণ ছিল। বিয়ে জোর করে দেওয়া হয়। আমি নিজে আপত্তি করতে পারতাম, আপত্তি করিনি। আমার মধ্যে গা ছেড়ে দেওয়া ভাব চলে এসেছে। যা হওয়ার হবে এই ভাব। ঘটনা প্রবাহে বাধা দেওয়ার কোনো ক্ষমতা কারও নেই। এই বিষয়টা আমার মাথায় ঢুকে গেছে। যাই হোক, বিয়ে হলো। আয়নায় তাকে দেখানো হলো। দেখলাম মেয়েটা কাঁদছে, কিন্তু তার ঠোঁট হাসি মাখা। হঠাৎ আমার মনে অদ্ভুত আনন্দ হলো। মনে হলো এই মেয়ে আমার একটি অংশ। সে আমার সঙ্গে হাসবে, আমার সঙ্গে কাঁদবে। খুব ইচ্ছা করলো বলি, হ্যাঁ মেয়ে, আর কাঁদবে না, এখন থেকে শুধু হাসবে। সন্ধ্যাবেলা মাগরিবের আজানের পর আমাকে জানানো হলো রেশমা আমাকে তালাক দিয়েছে। আমার কাছে মনে হলো মেয়েটা ঠিক করেছে, ভালো সিদ্ধান্ত নিয়েছে। সে আমার বাবার ইচ্ছায় বিয়ে করেছে, আবার নিজের ইচ্ছায় বিয়ে বাতিল করেছে। সাহসী মেয়ে। কিন্তু আমার মনটা এতই খারাপ হলো, মনে হলো হঠাৎ আমার জগৎটা ছোট হয়ে গেছে। আমার মস্তিষ্কের একটা অংশ মরে গেছে। বিরাট পৃথিবীতে আমি একা হয়ে গেছি। কয়েক ঘন্টার জন্যে একটা মেয়েকে স্ত্রী হিসেবে পেয়েছিলাম। এই কয়েক ঘন্টা তার সঙ্গে কোনো কথা বলতে পারিনি, তার চোখের দিকে তাকাতে পারিনি। নাদিয়া, আপনাকে বিশদভাবে এত কথা কেন বলছি জানেন? একজন কাউকে আমার মনের কথাগুলি বলতে ইচ্ছা করছিল। চিঠি লেখার সময় মনে হচ্ছিল আপনি আমার সামনে বসে আছেন। প্রণববাবু বললেন আপনার সঙ্গে আমার দেখা হবে। এই কথা তিনি কেন বললেন আমি জানি না। যদি দেখা হয়, আমি এবার আপনার জন্য একটা উপহার নিয়ে আসব। চোঙা দূরবীন। এই দূরবীনের কোনো স্ট্যান্ড থাকে না, হাতে নিয়ে আকাশের দিকে তাকাতে হয়। দূরবীনটা আমি পেয়েছি গুদাম ঘরে। দূরবীনের গায়ে লেখা ভিক্টোরিয়ান মেরিন টেলিস্কোপ, মেকার ডব্লিউ অটওয়ে অ্যান্ড কোম্পানি, লন্ডন, 1915। আপনাকে এই টেলিস্কোপটি দিতে চাচ্ছি কারণ আপনি আমাকে টেলিস্কোপ বিষয়ে একটা গল্প বলেছিলেন। গল্প বলার এক পর্যায়ে হঠাৎ দেখলাম আপনার চোখ ছলছল করছে। গল্পটা মনে করিয়ে দেই। শেষ জীবনে জ্যোতির্বিদ গ্যালিলিও খুবই আগ্রহ করে নিজেই একটা টেলিস্কোপ বানিয়ে যখন আকাশের দিকে ধরলেন, তখন তিনি কিছুই দেখলেন না। কারণ রাতের পর রাত তারা দেখে এবং দিনের সূর্যের দিকে তাকিয়ে থেকে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। লম্বা একটা চিঠি লিখলাম আপনাকে। বানান ভুল করেছি কিনা এই নিয়ে চিন্তা করছি।
আপনি ভালো থাকবেন। ইতি হাসান রাজা চৌধুরী। রাত ৯টা। হাবিব বারান্দায় দাঁড়িয়ে আছেন। এখান থেকে নবজাত শিশুর কান্নার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। সফুরার পুত্র সন্তান হয়েছে। যে পৃথিবীতে এসেছে সে নিজেকে প্রবলভাবেই জানান দিচ্ছে। হাজেরা বিবি তার ঘর থেকে ডাকলেন, হাবু কই রে? হাবু, ও হাবু। হাবিব জবাব দিলেন না। হাজেরা বিবি ডেকেই যাচ্ছেন, হাবু রে, ও হাবু, হাবু। বাধ্য হয়ে হাবিব বললেন, মা আমি বারান্দায়, জটিল একটা বিষয় নিয়ে চিন্তায় আছি, এখন তোমার কথা শুনতে পারবো না। হাজেরা বিবি বললেন, অতি জটিল কথা, আমার পেটে ঘুরপাক খাইতেছে, তাড়াতাড়ি কাছে আয়। বিরক্ত মুখে হাবিব তার মার ঘরে ঢুকলেন। হাজেরা বিবি বললেন, খবর পাইছস? তোর পুলা হইছে। হাবিব কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। নিজেকে সামলাতে তার সময় লাগল। তিনি থমথমে গলায় বললেন, মা, যে কথাটা বললা এই কথা যদি আর কোনোদিন বলো। বললে কি করবি? গলা টিপ্পা মারবি? মারলে ভালো হয়। পুত্রের হাতে মায়ের মৃত্যু হইল সুখের মরণ। এখন যা, বারান্দায় খাড়াইয়া পুলার কান্দন হন। তোর পুলার গলা দিয়া বুলন্দ আওয়াজ আসতেছে, মাশাল্লাহ। হাবিব বললেন, চুপ। হাজেরা বিবি বললেন, আমারে চুপ বলবি না। যারা সাহস নাই তারা সব সময় অন্যরে বলে চুপ, সাহসীরা বলে না। তুই সাহস দেখা, যা পুত্র কোলে নে, বাপ বইলা তার গালে ঠাস কইরা চুমা দে। মা খবরদার, হারামজাদা পুলা, তুই খবরদার। হাবিব মার সামনে থেকে সরে গেলেন, সিঁড়ি দিয়ে নিচে নামলেন। কিছুক্ষণ একা বাগানে হাঁটবেন। একতলায় নামতেই রশিদের সঙ্গে দেখা হলো। রশিদ বলল, একটা খারাপ খবর আছে স্যার। হাবিব বললেন, সন্তান প্রসব করতে গিয়া সফুরা মেয়েটা কি মারা গেছে? জি। আমার জুনিয়র উকিল আব্দুল খালেকরে খবর দাও। সে মরা বাড়িতে তোলা খাবার পাঠাতে চেয়েছিল, সুযোগ পেয়ে গেল। হাবিব বাগানের দিকে গেলেন। শিশুর কান্না এত দূর থেকেও শোনা যাচ্ছে। নাদিয়া এখনো জানে না তার স্যার দুটা আনারস নিয়ে তাদের বাড়িতেই উপস্থিত হয়েছেন। তাকে তোলা হয়েছে অতীত বাড়িতে, তাকে চা দেওয়া হয়েছে। প্রণব তার দেখাশোনা করছেন। প্রণব বললেন, আপনার স্বাস্থ্য আগের চেয়ে ভালো হয়েছে। আমি মুসলমান হলে বলতাম মাশাল্লাহ, মুসলমান না হওয়ার কারণে বলতে পারলাম না। বিদ্যুৎ বললেন, আমি যে এসেছি নাদিয়া জানে? প্রণব বললেন, আমি ছাড়া কেউ জানে না, যথাসময়ে জানবে। তাড়াহুড়ার কিছু নেই। জাতি নষ্ট হচ্ছে তাড়াহুড়ার কারণে, সব কিছুতে তাড়া। আপনার চায়ে চিনি ঠিক আছে? আছে। এখন চায় চুমুক দিতে দিতে দেশের অবস্থা কি বলেন? ভালো। এক কথায় সেরে দিলেন। ভালোটা কোন দিকে? আপনি শিক্ষক মানুষ, বুঝায় বলেন। ফিজিক্স দিয়ে বোঝাবো? প্রণব আগ্রহী গলায় বললেন, বুঝান। বিদ্যুৎ বললেন, জগতে দুটা বিষয় আছে, শৃঙ্খলা এবং বিশৃঙ্খলা। এন্ট্রপি হল বিশৃঙ্খলার সূচক। দেশের এন্ট্রপি এখন সর্বোচ্চ পর্যায়ের। কিছু বুঝেছেন? না। ইচ্ছা করলে খুব সহজভাবে আমি আপনাকে বোঝাতে পারি, বোঝাতে চাচ্ছি না।
বুঝাতে চাচ্ছেন না কেন? আপনি ধুরন্ধর মানুষ। ধুরন্ধর মানুষকে আমি কিছু বোঝাই না, এটা এমনিতেই বোঝে। প্রণব অবাক হয়ে বললেন, আমি ধুরন্ধর আপনি কিভাবে বুঝলেন? বিদ্যুৎ চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, 1 ঘন্টা 17 মিনিট হলো আমি এসেছি। আপনি আমাকে এই ঘরে নিয়ে এসেছেন, চায়ের ব্যবস্থা করেছেন, বলেছেন নাশতা আসছে। আমার আসার খবরটা কাউকে দেননি, কারণ গতবারে আপনি দেখেছেন আমাকে নাদিয়ার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। নাদিয়ার বাবা আমার সঙ্গে ভালো ব্যবহার করেননি। এবার আপনি পরিস্থিতি আঁচ করার জন্যে সময় নিচ্ছেন। অতি ধুরন্ধররা এই কাজটা করে। প্রণব পান মুখে দিলেন। বিদ্যুৎ বললেন, আপনি যে ধুরন্ধর আমি কি প্রমাণ করতে পেরেছি? প্রণব জবাব দিলেন না। বিদ্যুৎ বললেন, আমাকে খবর দিয়ে আনা হয়েছে পদ্ম নামে একটা মেয়ের সমস্যার সমাধানের জন্যে। সে নাকি কারো সঙ্গে কথা বলে না। আপনি পদ্মকে নিয়ে আসুন, তার সঙ্গে কথা বলবো। আমার হাতে সময় কম, 10টা ট্রেনে চলে যাব। আমার মা অসুস্থ। প্রণব উঠে গেলেন। তিনি বিদ্যুতের কথায় খুব বিচলিত হয়েছেন এরকম মনে হলো না। নাদিয়ার সঙ্গে প্রণবের দেখা হলো। প্রণব বললেন, মা কি করো? নাদিয়া বলল, এই মুহূর্তে কিছু করছি না, তবে লেখা নিয়ে বসব। দাদিজানের জীবন কাহিনী। কতদূর লেখা হয়েছে? 40 পৃষ্ঠা। আমাকে পড়তে দিবে না? লেখা শেষ না হলে কাউকে পড়তে দিব না। হোসনা মেয়েটা কোথায় জানো মা? একটু প্রয়োজন ছিল। নাদিয়া বলল, সে নিশ্চয়ই ছাদে আছে। আরেকটা কথা, মেয়েটার নাম পদ্ম, আপনি হোসনা ডাকবেন না। প্রণব বললেন, স্যার নাম রেখেছেন হোসনা, আমি হোসনাই ডাকব। পদ্ম ফদ্ম তুমি ডাকবে। বাবা কি আপনার ঈশ্বর? কাছাকাছি। বাবাকে আপনি এত পছন্দ করেন কেন? কারণ আছে, কারণ তোমার না জানলেও চলবে। প্রণব ছাদে উঠে গেলেন। নাদিয়াকে বিদ্যুৎ স্যারের বিষয়ে কিছুই বললেন না। নাদিয়া তার দাদির ঘরে খাতা কলম নিয়ে ঢুকল। পোর্ট্রেট পেইন্টাররা মডেল সামনে বসিয়ে ছবি আঁকে। নাদিয়া তার দাদির জীবন কাহিনী লেখে দাদিকে সামনে রেখে। লেখার ফাঁকে ফাঁকে গল্পগুজব করে। হাজেরা বিবি জেগে আছেন, তবে তার দৃষ্টি খানিকটা এলোমেলো। নাদিয়া বলল, কিছু লাগবে দাদি? হাজেরা বিবি না সূচক মাথা নাড়লেন। এদিক ওদিক তাকাচ্ছ কেন? হাজেরা বিবি হতাশ গলায় বললেন, আজ তোর নাম বিস্মরণ হয়েছি। তোর নাম কি? নাদিয়া। ও আচ্ছা, এখন স্মরণ হয়েছে। তোর নাম তোজল্লি। নাদিয়া লেখা শুরু করল। নাম ভুলে যাওয়ার অংশটা লিখল। হাজেরা বিবির স্মরণশক্তি তীক্ষ্ণ, তিনি কোনো কিছুই ভোলেন না। তার নাকের ডগায় যদি কোনো মাছি বসে, 3 বছর পরেও তিনি তা মনে রাখবেন। তবে ভুলে যাওয়ার খেলা তিনি খেলেন। তার অনেক অস্ত্রের একটি হল ভুলে যাওয়া অস্ত্র। মনে করা যাক তিনি ভয়ঙ্কর কোনো কথা বলেছেন, সংসারে বিরাট অশান্তি শুরু হয়েছে। তখন যদি তার পুত্র এসে বলে, মা এমন একটা কথা কিভাবে বললে, সঙ্গে সঙ্গে হাজেরা বিবি চোখ কপালে তুলে বলবেন, এই কথা কখন বললাম, বিস্মরণ হয়েছি। বিদ্যুতের সামনে পদ্ম বসে আছে। পদ্ম মাথা নিচু করে আছে। বিদ্যুৎ বললেন, তোমার নাম খুব সুন্দর, পদ্ম। পদ্মের ভাবভঙ্গি পাথরের মূর্তির মতো, মনে হচ্ছে সে নিঃশ্বাসও ফেলছে না। বিদ্যুৎ বললেন, নাদিয়া লিখেছে তোমার জীবনে বিরাট একটা
দুর্ঘটনা ঘটেছে, তুমি তারপর থেকে কথা বলা বন্ধ করেছ। ভালো করেছ। হড়বড় করে কথা বলার কিছু নেই। আমার সঙ্গে কথা বলতে হবে না। আমি যদি হ্যাঁ না জাতীয় কিছু জানতে চাই, মাথা নেড়ে জবাব দেবে। আমি নাদিয়ার শিক্ষক, কাজেই তোমারও শিক্ষক। শিক্ষকের কথা মানতে হয়। যে বিরাট দুর্ঘটনা তোমার জীবনে ঘটেছে, তা কি তোমার কারণে ঘটেছে? পদ্ম না সূচক মাথা নাড়ল। অন্যের কারণে দুর্ঘটনা ঘটেছে বলেই তুমি অন্যদের উপরে রাগ করে কথা বলা বন্ধ করেছ। খুব ভালো করেছ। গাছপালার ওপর তোমার কি কোনো রাগ আছে? পদ্ম বিস্মিত হয়ে তাকালো। না সূচক মাথা নাড়ল। বিদ্যুৎ বললেন, গাছপালার উপর যখন কোনো রাগ নেই, তখন গাছপালার সঙ্গে কথা বলতেও বাধা নেই। যে দুর্ঘটনা তোমার জীবনে ঘটেছে, তুমি বাগানের গাছগুলিকে সেই দুর্ঘটনার কথা বলবে। গাছ কিন্তু মানুষের কথা শোনে। গাছের অনুভূতি আছে, এটা স্যার জগদীশচন্দ্র বসু বলে গেছেন। গাছ তোমার সব কথা শুনবে। তোমার রাগ, দুঃখ, কষ্ট তখন কমতে থাকবে। কথা বলবে গাছের সঙ্গে? পদ্ম চুপ করে রইল, মাথা নাড়ল না। বিদ্যুৎ বললেন, আমি এখন তোমাকে একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিকটা তোমার যদি পছন্দ হয়, তোমাকে শিখিয়ে দেব। তারপর তোমাকে একটা গাছের সামনে দাঁড় করিয়ে দিয়ে আমি চলে যাব। তুমি প্রথমে গাছটাকে ম্যাজিক দেখাবে, তারপর তোমার কষ্টের গল্প তাকে বলবে। বিদ্যুৎ পকেট থেকে এক টুকরা সাদা কাগজ বের করলেন। কাগজ উল্টে পাল্টে পদ্মকে দেখালেন। পদ্ম কাগজ হাতে নিয়ে দেখল। বিদ্যুৎ পদ্মের হাত থেকে কাগজ নিয়ে ফুঁ দিতেই কাগজটা 5 টাকার একটা নোট হয়ে গেল। পদ্ম বিস্ময়ে স্তব্ধ হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। সে টাকাটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে। বিদ্যুৎ ম্যাজিকের কৌশল শেখালেন এবং লক্ষ্য করলেন মেয়েটা বুদ্ধিমতী। কৌশলটা সুন্দর ধরতে পেরেছে। পদ্ম, ম্যাজিকটা কি পছন্দ হয়েছে? পছন্দ হলে মাথা নাড়ো। পদ্ম মাথা নাড়ল। বিদ্যুৎ বললেন, নাদিয়াকে ম্যাজিকটা দেখিও। খুব ভালো মতো প্র্যাকটিস করার পর তারপর দেখাবে, হুট করে দেখাবে না। এখন চলো আমার সঙ্গে, একটা গাছের সামনে তোমাকে দাঁড় করিয়ে দেই। নাদিয়াদের বাগানে একটা বকুল গাছ আছে। ওই গাছটা হোক তোমার প্রথম বন্ধু। আমার হাত ধরো, চলো যাই। বিদ্যুতের হাত ধরে পদ্ম সহজ ভঙ্গিতে উঠে দাঁড়ালো। প্রণব দেখলেন বিদ্যুৎ হোসনা মেয়েটাকে একটা বকুল গাছের সামনে দাঁড় করিয়ে চলে আসছেন। মনে হচ্ছে হোসনা গাছের সঙ্গে কথা বলছে। ব্যাপার কিছুই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ প্রণবের কাছে এসে বললেন, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাব। আমি যে এসেছি এই খবরটা মনে হয় নাদিয়াকে দেননি। প্রণব জবাব দিলেন না। তার দৃষ্টি হোসনা মেয়েটার দিকে। বিদ্যুৎ বললেন, পদ্ম মেয়েটা হয়তো ঠিক হয়ে যাবে। আমার ধারণা আজ সন্ধ্যা থেকে কথা বলা শুরু করবে। প্রণব বললেন, আপনি কি এখনই রওনা হবেন? রওনা হওয়া উচিত। 10টা বাজতে আধ ঘন্টা বাকি। ট্রেন অবশ্য সময় মতো আসে না, লেট হয়। আমি এখনই রওনা হব। প্রণব বললেন, যদি আপত্তি না থাকে আপনাকে রেল স্টেশনে দিয়ে আসি। স্যারের গাড়ি আছে, গাড়ি করে নিয়ে যাব। আপনার কি আপত্তি আছে? আমার আপত্তি নেই, তবে গাড়ি লাগবে না। ট্রেন 1 ঘন্টা লেট। বিদ্যুৎ টি স্টল থেকে চা কিনেছেন। হেঁটে হেঁটে চা খাচ্ছেন। তাকে ছায়ার মতো অনুসরণ করছেন প্রণব। বিদ্যুৎ বললেন, আপনি চলে যান, আমার জন্যে সময় নষ্ট করছেন কেন? আমার প্রচুর সময়, নষ্ট করলে কারো কোনো ক্ষতি হয় না। আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তার জন্যে ক্ষমা প্রার্থনা করি। আপনি আমাকে ধুরন্ধর বলেছেন,
এটা সত্য ভাষণ। সত্য ভাষণের জন্যে ক্ষমা চাইতে হয় না। আপনি দেশের অবস্থা জানতে চেয়েছিলেন। দেশের অবস্থা বুঝিয়ে বলি? বলুন। দেশ এখন চলে গেছে ছাত্রদের হাতে। ছাত্র সংগ্রাম পরিষদ দেশ চালাচ্ছে। তারা যা নির্দেশ দিচ্ছে সেইভাবে কাজ হচ্ছে। দেশ চালানোর অভিজ্ঞতা বা ক্ষমতা কোনোটাই তাদের নেই। তারা ভুল করা শুরু করবে, তখন বড় সমস্যা তৈরি হবে। এক ভুল থেকে আরেক ভুল, ভুলের চেইন রিয়াকশন। পূর্ব পাকিস্তান কি আলাদা হয়ে যাবে? না, পাকিস্তান সরকার দেশ ঠান্ডা করার ব্যবস্থা করবে। অবশ্যই দেশে মার্শাল ল আসবে। আইয়ুব খান কোনো সহজ জিনিস না। সে নিউট্রন শোষক নামাবে, নিউট্রনের সংখ্যা কমাবে। বিষয়টা বুঝলাম না। অ্যাটমিক রিঅ্যাক্টর থেকে বিদ্যুৎ তৈরি হয়। রিঅ্যাক্টরে নিউট্রনের সংখ্যা বেড়ে গেলে বিস্ফোরণ হয়। পূর্ব পাকিস্তান এখন অ্যাটমিক রিঅ্যাক্টর। নিউট্রনের সংখ্যা দ্রুত বাড়ছে। বিস্ফোরণ বন্ধ করতে হলে নিউট্রন শোষক লাগবে। আইয়ুব খান তা জানেন। প্রণব বললেন, আপনার কথা বুঝতে পারি নাই, বুঝার কথাও না। জ্ঞানের কথা মূর্খ মানুষ বুঝবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, আমি স্টেশনে আপনার সঙ্গে এসেছি জ্ঞানের কথা শোনার জন্যে না, আপনাকে একটা বিষয় ব্যাখ্যা করার জন্যে। কি বিষয়? নাদিয়া মাকে আপনার সঙ্গে কেন দেখা করতে দেই নাই সেই বিষয়। ব্যাখ্যার প্রয়োজন নাই। আপনার দিক থেকে হয়তো প্রয়োজন নাই, আমার দিক থেকে আছে। ব্যাখ্যাটা মনে হচ্ছে আমি জানি, তারপরেও আপনার কাছ থেকে শুনি। প্রণব বললেন, নাদিয়া মাকে আমি কোলে পিঠে করে বড় করেছি। তার পিতা তাকে যতটা স্নেহ করেন, ভগবান সাক্ষী আমি তার চেয়ে কম করি না। আমি চিরকুমার মানুষ, আমার কেউ নাই। নাদিয়া মাকে আমি কন্যা জ্ঞান করি। মূল কথাটা বলুন। নাদিয়া মা আপনাকে দেখলে পাগলের মতো হয়ে যেত, এটা আমি হতে দিতে পারি না। আপনি জ্ঞানী মানুষ, আপনি কি আমার কথা বুঝেছেন? হ্যাঁ। আমি কি অন্যায় করেছি? উত্তর হচ্ছে হ্যাঁ এবং না। বিজ্ঞানে কিছু কিছু সমস্যার উত্তর এরকম হয়। উত্তর আসে পজিটিভ এবং নেগেটিভ, দুটো উত্তরই সত্য। আপনি কাঁদছেন নাকি? কাঁদতেছি না, চোখে ধুলাবালি কিছু পড়েছে। বিদ্যুৎ বললেন, অনাত্মীয় একটা মেয়ের প্রতি আপনার মমতা দেখে ভালো লাগলো। অন্য প্রসঙ্গে কথা বলি। নাদিয়াদের বাগানে মহিষের মতো বলশালী একজনকে দেখলাম। মানুষটা কে? ওর নাম ভাদু, পাহারাদারের চাকরি করে। লোকটা কিন্তু ভয়ঙ্কর। আমি পদ্মকে নিয়ে অনেকক্ষণ বাগানে ছিলাম। লোকটা একবারও আমার দিকে বা পদ্মের দিকে তাকায়নি। যেসব মানুষ কারো চোখের দিকে তাকায় না, তারা অসুস্থ। প্রণব বললেন, আপনি জ্ঞানী মানুষ, কিন্তু একটা ভুল করেছেন। ভাদু মহা বোকা একজন মানুষ, ভালো মানুষ। ভালো মানুষেরা বোকা হয়। বিদ্যুৎ বললেন, আমার ভুল হতেও পারে। মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক। ট্রেন এসে গেছে। বিদ্যুৎ একটা খবরের কাগজ কিনে ট্রেনে উঠলেন। খবরের কাগজে ছাত্র সংগ্রাম পরিষদের এক ঘোষণা গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে। তারা দেশ থেকে চোর ডাকাত নির্মূল করতে বলছে। তারা চোর ডাকাতের এই আইডিয়া হয়তোবা মাওলানা ভাসানীর কাছ থেকে পেয়েছেন। সময় দুপুর। নাদিয়ার মাছ মারার শখ হয়েছে। সে বড়শি ফেলে পুকুর ঘাটে বসে আছে।
প্রণব বড়শির ব্যবস্থা করেছেন, চারের ব্যবস্থা করেছেন, পচা গুড় এবং পচা গোবরের চার। টোপ ফেলা হয়েছে পিঁপড়ার ডিমের। তিনি ট্রেনার হিসেবে নাদিয়ার পাশে বসে আছেন। পদ্ম এসে নাদিয়ার সামনে দাঁড়ালো। নাদিয়াকে অবাক করে দিয়ে বলল, আপা, ম্যাজিক দেখবেন? এটা কি? একটা কাগজ না? আমি দিলাম ফু। এখন কি? 5 টাকার নোট। হতভম্ব নাদিয়া বলল, তুমি তো ফরফর করে কথা বলছো। বিদ্যুৎ স্যারের সঙ্গে তোমার দেখা হয়েছে? স্যার কি এসেছেন? পদ্ম হ্যাঁ সূচক মাথা নাড়ল। নাদিয়া বলল, প্রণব কাকা, বিদ্যুৎ স্যার কোথায়? প্রণব জবাব দিলেন না। বড়শিতে মাছ বেঁধেছে, বড় সড়ো মাছ। তিনি মাছ নিয়ে ব্যস্ত। নাদিয়া অস্থির ভঙ্গিতে বলল, কথা বলছেন না কেন? স্যার এসেছিলেন? ঘণ্টা 2 ছিলেন। আমি জানলাম না কেন? প্রণব বললেন, ওনার কারণেই জানতে পারো নাই। উনি বললেন, নাদিয়া আমাকে একটা বিশেষ কাজে আসতে বলেছে, কাজটা করে আমি চলে যাব। আমি যে এসেছি নাদিয়া যেন না জানে। এমন কথা কেন বললেন? প্রণব হতাশ গলায় বললেন, সেটা আমি কিভাবে বলবো মা, আমি অন্তর্যামী না। উনার মনের ভিতরে ঢোকার ক্ষমতা ঈশ্বর আমারে দেন নাই। নাদিয়ার চোখে পানি টলমল করছে। সে চোখের পানি আড়াল করার জন্যে দ্রুত বাগানের দিকে চলে গেল। বিদ্যুৎ ট্রেন থেকে নামলেন সন্ধ্যার পর। স্টেশনের বাইরে পা দিতেই একজন বলল, বিদ্যুৎ ভাই না, তাড়াতাড়ি বাড়িতে যান, দৌড়ান, আপনার মহা বিপদ। কি বিপদ? কি বিপদ পরে শুনবেন, এখন দৌড় দেন। বিদ্যুৎ দূর থেকে দেখলেন উঠানে অসংখ্য মানুষ, প্রত্যেকের হাতে বাঁশের লাঠি, কারো কারো হাতে মশাল। হল্লার শব্দ দূর থেকে কানে আসছে। তার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিদ্যুৎ হাঁপাতে হাঁপাতে বাড়ির উঠানে উঠলেন, আর তার চোখের সামনে জ্বলন্ত আগুনে বিদ্যুতের বাবা হরিকান্তিকে ফেলে দেওয়া হলো। ঘটনা ঘটল চোখের নিমেষে। হরিকান্তি ও বউ গো বউ বলে পশুর মতো আর্তচিৎকার করলেন। বিদ্যুৎ বাবাকে উদ্ধারের জন্যে আগুনে ঝাঁপিয়ে পড়লেন, আর উঠতে পারলেন না। চোর নির্মূল অভিযানের মাধ্যমে বিদ্যুৎকান্তি দে উপাখ্যানের সমাপ্তি হল। কোনো মহৎ আন্দোলনই ভুলভ্রান্তি ছাড়া হয় না। স্বর্ণের খাদের মতো ভুলগুলিও স্বর্ণেরই অংশ। আসার কথা এই যে মাওলানা ভাসানী চোর ডাকাত নির্মূলের সংগ্রাম থেকে সরে এসেছেন। শেখ মুজিব প্যারোলে আইয়ুব খানের গোলটেবিলে যাবেন। ভাসানী তার প্রবল বিরোধিতা শুরু করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে ফরাসি বিপ্লবের কায়দায় জেলখানা ভেঙে মুজিবকে নিয়ে আসা হবে। 22শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। শেখ মুজিব মুক্তি লাভ করেন। তিনি ছাত্রদের 11 দফাকেই সমর্থন করেন এবং বলেন, 11 দফার মধ্যেই আছে আওয়ামী লীগের 6 দফা। পরের দিন রেসকোর্স ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদের সভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। 69-এর গণ আন্দোলনের সবচেয়ে বড় অর্জন একজন নেতা খুঁজে বের করা। নেতাশূন্য দেশে একজন নেতার উত্থান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।